ক্রমাগত মোটরের হর্ন। রাত 1:30টার সময় এই হাড় জমানো শীতে কম্বলের তলা থেকে বেরিয়ে আসতে আসতে একটা বিশ্রী গাল উচ্চারণ করলে হাজারি। ঘরের ভেতরে গনগনে তাওয়া জ্বালিয়ে তাই নিশ্চিন্তে কম্বলের তলায় ডুব দিয়েছিল লেভেল ক্রসিংয়ের প্রতিহারী হাজারি। আন্দাজ 4টের সময় মেল ট্রেন পাস করবে। গেট বন্ধ করে নির্ভাবনায় শুয়ে পড়েছিল সে। এমন সময় মোটরের হর্ন তাকে ঘুম থেকে জাগালো। ঘুঁটে ধোঁয়ায় জমাট হয়ে আসছে ছোট্ট ঘরটা। চোখ জ্বালা করে উঠল হাজারির, কিন্তু হর্নের তারায় চোখটা মুছে নেবার সময় পর্যন্ত পেল না। দরজা খুলতেই তীব্র হিম হাওয়া এসে আঁচড়ে পড়ল গায়ে। কান দুটো কনকন করে উঠল। কম্বলটা ভালো করে মাথায় গলায় জড়িয়ে দুপা এগোতেই একরাশ বিভৎস গালাগাল তাকে অভ্যর্থনা করল। খুনি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প খুনি। আজ তোমাদেরকে আমি এই গল্পটাই শোনাতে চলেছি। চলো তাহলে একদম আর কোনো দিকে না তাকিয়ে, গল্পের ছন্দ একদম না ভেঙে আবার আমরা পড়া শুরু করি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা খুনি। এবং আশা করব তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই তা আমাকে জানিয়ে দেবে। আর প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে আমাকে আরও উৎসাহিত করবে এরকম আরও অনেক গল্প তোমাদেরকে শোনাবার জন্য। কি তাই তো? চলো তাহলে পড়ে যাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প খুনি। ও লোক, রাস্কেল, ইডিয়েট, মরেছিলি নাকি? একটি ল্যান্ড রোভার গাড়ি গেটের পেছনে দাঁড়িয়ে। তার প্রকাণ্ড আলোটা সার্চ লাইটের মতো জ্বলছে। গায়ে ওভারকোট চড়ানো 3টি মানুষ। একজনের হাতে চুরুট। চুরুটওয়ালা আবার কটু গলায় ধমক দিয়ে উঠল, এমন করে ডিউটি করো তুমি? রিপোর্ট করব তোমার নামে। সন্ধে হতেই গেট বন্ধ করে তুমি নাক ডাকাচ্ছ, আর আধ ঘন্টা ধরে আমরা সমানে হর্ন বাজাচ্ছি। নির্বিকার মুখে চাবি খুলছিল হাজারি। একবার ফিরে তাকালো এদের দিকে। হয়তো বলতে যাচ্ছিল রাত 1:30টার সন্ধে বলে না। উত্তরটা আর তার দেওয়া হলো না। চুরুট হাতে মানুষটির ওপর চোখ পড়তেই ঠান্ডা হাত পা আরও ঠান্ডা হয়ে গেল তার। সেলাম হুজুর। সেলাম হুজুর। চুরুটধারী মুখ বিকৃত করল। সেলামটা ছিল কোথায় এতক্ষণ? ট্রেনের সঙ্গে খোঁজ নেই? দিব্যি গেট বন্ধ করে রেখে সুখনিদ্রায় শুয়ে পড়েছে। পাবলিকের সঙ্গে বুঝি এইরকম ব্যবহার করো তোমরা? পাথুরে রাস্তায় এমনিতেই হাত পা কাঁপছিল। প্রায় ঠকঠকানি শুরু হলো এবার। হাত জোর করলো হাজারি। কসুর মাফ করুন মালিক, এদিকে দেহাতি লোক, এত রাত্রে কেউ তো গাড়ি নিয়ে বেরোয় না, তাই তাই যা খুশি করবে ভেবেছো ইংরেজের আমল আছে এখনো? মনে রাখো জামানা বদলে গেছে। এখন চাকরি রাখা নয়, দেশের সেবা করাই তোমাদের কাজ। আর একজন সিগারেট ধরালেন। করাপশন চ্যাটার্জি, করাপশন। চ্যাটার্জি এবার কথা বললেন না। কদর্য মুখ করে নাক দিয়ে ঘোড়ার মতো আওয়াজ তুললেন একটা। তা থেকে বোঝা গেল তিনি শুধু এ ব্যাপারে যে একমত তাই নন, এর চাইতে উগ্র মতামত পোষণ করে থাকেন। ইচ্ছে হবে না দেশের, আমরা মিথ্যেই খেটে মরছি। চুরুটের মুখ থেকে একরাশ মোটা ছাই ঝরিয়ে দিয়ে চ্যাটার্জি বললেন, নাও হ্যাঁ এবার ওঠাও গাড়িতে, যা শীত প্রায় জমিয়ে দিলে। তৃতীয় লোকটি চুপচাপ ছিলেন এতক্ষণ। হঠাৎ চমকে নড়ে উঠলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলেন নাকি মিস্টার মাইতি? হাউ ফানি। চ্যাটার্জি এবং তার সঙ্গীটি শব্দ করে হেসে উঠলেন। চ্যাটার্জির মোটা ভাঙা গলার সঙ্গে তীক্ষ্ণ সরু গলার আওয়াজ মিলল। যেন আঁতকে উঠল হাজারি। আর আঁতকে উঠল একটু দূরের আকন্দ ঝোপের ভেতরে বসে থাকা একটা শিয়াল। খ্যাঁক করে একটা লাফ দিয়ে প্রায় রুদ্ধ নিঃশ্বাসে ছুটে পালালো সেটা। ওঠো হে ঘোষ, উঠে পড়ো। চ্যাটার্জি তাড়া দিলেন। ঠান্ডায় নাক কান ছিঁড়ে গেল যে। ঘোষের কিন্তু গাড়িতে উঠবার লক্ষণ দেখা গেল না। কেমন উসখুস করতে লাগলেন।
আর তেমনি নিঝুম মেরে দাঁড়িয়ে রইলেন মিস্টার মাইতি। খুব সম্ভব আবার ঘুমিয়ে পড়েছেন। শীতল অন্ধকার আকাশের বুক চিরে বিদ্যুৎ শিখার মতো উল্কা ঝরল একটা। সেদিক থেকে চোখ ফিরিয়ে ঘোষ বললেন, এখনো 15 মাইল পেরোলে তবে ডাক বাংলো। কি যে বোগাস এরিয়া, যেন পাণ্ডব বর্জিত দেশ। স্টিয়ারিং ধরতে আর ইচ্ছে করছে না, হাত অসাড় হয়ে আছে। একটু যদি গরম হওয়া যেত। গেট খুলে দিয়ে হাজারি অপেক্ষা করে আছে। শীতের হাওয়ায় তার মুখ চোখ কালিয়ে যাচ্ছে। আপদগুলো চলে গেলেই বাঁচে। কতক্ষণ আর এই ঠান্ডায় এমনভাবে দাঁড়িয়ে থাকা যায়? কিন্তু সে কথা বলা তো দূরে থাক, হাজারি ভাবতেও সাহস পেল না। চ্যাটার্জির মহিমা সে জানে, জানে তিনি কে এবং কি। তার কলমের এক খোঁচাতেই তার চাকরি খতম হয়ে যেতে পারে। চ্যাটার্জি বললেন, এখানে গরম হবে কোথায়? কাছাকাছি গ্রেট ইস্টার্ন হোটেল আছে ভেবেছ নাকি? মিস্টার মাইতি আবার ঘুম থেকে জাগলেন। শেষ কথাটা বোধহয় তার কানে গিয়েছিল। চলুন না, পয়েন্টসম্যানের ওই ঘরটা তো রয়েছে, বসা যাক একটু ওখানেই। সভয়ে হাজারি একবার নড়ে উঠল। কথাটা ঠিক শুনছে কি না বুঝতে পারল না। ওই ঘরে? সে কি হে? চ্যাটার্জি বিস্মিত হলেন। ঘোষ যেন লুফে নিলেন কথাটা। তা আইডিয়াটা মন্দ কি? ম্যাস কন্ট্যাক্টস আমাদের কাজের একটা বড় অঙ্গ। আর এও ম্যাসের একজন। না হয় একটু কন্ট্রাক্টের সঙ্গে করা যাক। সত্যি বলছি, এই শীতের মধ্যে 15 মাইল কেন, 1 মাইল যাওয়ার কথা ভাবতে আমার হৃদকম্প হচ্ছে। মিস্টার মাইতির মুখ দিয়ে ঘর ঘর করে একটা চাপা আওয়াজ হচ্ছিল। আর ঘুমিয়ে পড়েছিলেন খুব সম্ভব। কিন্তু ঠিক স্ট্র্যাটেজিক পয়েন্টে ওর ঘুম ভাঙে। জেগে উঠে বললেন, চলেন না, একটু বসাই যাক ওর ঘরে। ডাক বাংলোতে গিয়েও জায়গা পাওয়া যাবে কিনা ঠিক নেই। কয়েকজন ভিআইপি আসবার কথা আছে শুনেছি। তার চাইতে এখানে একটু বসে গেলে। মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। চ্যাটার্জি দাক্ষিণের হাসি হাসলেন। তারপর ডাকলেন, অহে, কি নাম তোমার? এসো এদিকে। সম্ভাষণ হাজারির উদ্দেশ্যে। শীতে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রায় মুমূর্ষ হাজারি সামনে এসে দাঁড়ালো। দুর্বল গলায় বলল, সেলাম হুজুর। সেলাম ইতিপূর্বেই তুমি করেছ, ভক্তিতে আর প্রয়োজন নেই। চ্যাটার্জি গণসংযোগের জন্য বক্তৃতা করে থাকেন, তাই সাধু ভাষা ব্যবহার করলেন। তারপর বললেন, কি নাম তোমার? হুজুর, হাজারি সিং। শুনেছ? সদয়ভাবে এবার চ্যাটার্জি বললেন, তোমার ঘরে একটু বসবো আমরা। হাজারি বার কয়েক খাবি খেলো কেবল। জি, গরিবের ঘর, দড়ির খাটিয়া। একমুঠ চুরুটে ধোঁয়া ছাড়িয়া চ্যাটার্জি আরও উদার হয়ে উঠলেন। সারা ভারতবর্ষই গরিবের দেশ, বুঝছো হাজারি? চ্যাটার্জির হৃদয়ে গণসংযোগের প্রেরণা এসে গেল। সেই কোটি কোটি গরিবই হচ্ছে দেশের শক্তি, তার প্রাণ, তার আত্মা। সেই আত্মার সঙ্গে যোগ স্থাপন করাই আমাদের কর্তব্য, আমাদের মিশন অর্থাৎ ব্রত। চলো আজ তোমারই অতিথি হই। হাজারির হাঁটু এবার শব্দ করেই কাঁপতে লাগলো। কিন্তু হুজুর। এসো এসো তোমরা, কোনো ভয় নেই। হাজারির বক্তব্য শেষ হওয়ার আগেই তার ঘরের দিকে পা বাড়ালেন চ্যাটার্জি। মাটির একটা বড় মালায় গনগন করছে আগুন। বাইরের তীক্ষ্ণ শীতল হাওয়ার মধ্যে থেকে এই ঘরে পা দিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই। ঘোষ বললেন, নট ব্যাড। অবশ্য ধোঁয়াটা না থাকলে আরও ভালো হতো। আর মাইতি লোলুপ দৃষ্টিতে তাকালেন খাটিয়াটার দিকে। তেল চিটচিটে বালিশ, ময়লা ধূসো কম্বল, ছাড়পোকারও নিশ্চয়ই আছে কয়েক লাখ। তবু মাইতির বাসনা হলো সোজা বিছানাটাতেই লম্বা হয়ে পড়েন। চ্যাটার্জির পাল্লায় পড়ে সারাদিন এক ফোঁটা বিশ্রাম জোটেনি। হুজুর, এইটুকু তো ঘর, কোথায় যে আপনাদের বসতে দিই। ঘুঁটের হালকা ধোঁয়ায় একটু অস্বস্তি বোধ হচ্ছিল। তবু চ্যাটার্জি বললেন, আরে
এক কম্বলে অনেক ফকিরের জায়গা হয়। ভালোই হলো তোমার ঘর দেখে গেলাম। না, স্পেস সত্যিই কম। ফ্যামিলি নিয়ে তো থাকাই যায় না দেখছি। ওয়েল, আমি দিল্লিতে লেখালেখি করবো এ নিয়ে। চ্যাটার্জি খাটিয়ায় বসে পড়লেন। তার দৃষ্টান্তে ঘোষ এবং মাইতিও আসন নিলেন। খাটিয়াটা খটখট করে উঠল। হাজারি বরাত গুনেই ছিঁড়ে পড়ল না। হাত জোর করে দাঁড়িয়ে রইল হাজারি সিং। বিছানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপল একটা। দাঁড়িয়ে কেন হাজারি, বসো। হুজুর, আপনাদের সামনে। আরে বসো। চ্যাটার্জির মুখে অনুগ্রহের হাসি। বসে পড়ো। নাও উই আর ফ্রেন্ডস। এই যুগে সবাই সমান। অগত্যা বসতে হলো হাজারিকে, আধখোলা দরজায় পিঠ দিয়ে। পেছন থেকে কনকনে হাওয়া আসছে। কম্বলটা ভালো করে জড়িয়ে নিয়েও তার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। কত মাইনে পাও তুমি? ঘোষ জিজ্ঞাসা করল। হাজারি জানালে। এত কম? ঘোষের চোখ বিস্ফারিত হলো। চলে কি করে? এর উত্তর নেই। বিনীত হাসিতে চুপ করে রইল হাজারি। চুরুট নিভে গিয়েছিল। চ্যাটার্জি সেটাকে ধরালেন। তারপর আস্তে আস্তে বললেন, রেলওয়েতে মাইনে সত্যিই বড্ড কম দিচ্ছে। আমি ভাবছি এই নিয়ে মুভ করব। বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পর ওয়ার্কিং ক্লাসকে নেগলেক্ট করবার আর কোনো মানেই হয় না। এক্স্যাক্টলি। ঘোষ কথাটা লুফে নিলেন। এইগুলোই তো সুইসাইডাল পলিসি, নইলে কি এসব যা তা সেটব্যাক হয় ইলেকশনে? চ্যাটার্জি গভীরভাবে চিন্তা করলেন খানিকক্ষণ। কিন্তু কি জানো ঘোষ, এদের লোভ যেভাবে বেড়ে যাচ্ছে তাতে যতই করো পেট ভরাতে পারবে না। অথচ সত্যি দেখো এদের নিট কতটা। ফ্রি কোয়ার্টার পাচ্ছে, নেচারের ভেতর কেমন হেলদি হ্যাপি লাইফ। মাইতি এর মধ্যেই দেওয়ালে ঠেসান দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আচমকা জেগে উঠে জড়ানো গলায় বললেন, সেদিন কাগজে দেখছিলাম আসামে কোন এক লেভেল ক্রসিং থেকে গেটম্যানকে বাঘে নিয়ে গেছে। চ্যাটার্জি শুনতে পেলেন না, কিংবা শুনলেও কর্ণপাত করলেন না। খায় শাক সবজি, ক্ষেতের টাটকা চাল। চালের মন 35 টাকা, আর আটা। বলতে বলতে আবার ঘুমিয়ে গেলেন মিস্টার মাইতি। চ্যাটার্জি এবার তার দিকে বিরক্ত দৃষ্টি ফেরালেন একটা। ঘোষ বললেন, ঘুমের ঘোরে কথা কইছেন? হ্যাঁ, তাই দেখছি। কিছুক্ষণ সন্দিগ্ধভাবে সেদিকে তাকিয়ে থেকে চ্যাটার্জি এবার হাজারির দিকে ফিরলেন। দেশে কত পাঠাও হাজারি? জি, 10-15। চ্যাটার্জির মুখে এবার জয়ের পরিতৃপ্তি দেখা দিল। দেন ইউ সি ঘোষ, এই টাকাতে চালিয়েও 10-15 টাকা দেশে পাঠাতে পারছে। তার মানে যা পায় তাতে প্রয়োজন মিটিয়েও ওর বাড়তি থাকছে। তা থেকে বোঝা যায় এর বেশি নিডও নেই। হোয়ারাস একটু উঁচু দরের গভর্নমেন্ট সার্ভেন্টকে মাসের শেষের দিকে টানাটানিতে পড়তে হয়, গাড়ির তেলে ঘাটতি পড়ে। সবই স্ট্যাটাস আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। শীত আর ঘুমে হাজারির সারা শরীর কুঁকড়ে আসছে। কতক্ষণে এরা যাবে তার ঘর থেকে? না হয় তার খাটিয়াতেই শুয়ে পড়ুক এরা, সেও মেঝেতে খানিকটা গড়িয়ে নিক। এই রাত 2টোর সময় এমনি হিম ঠান্ডার ভেতরে কেন খামোখা বকবক করছে বসে? চ্যাটার্জি বলে চলেছেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড অফ লিভিং। একটু খোঁজ করলে দেখবে ইভেন তোমার জেনারেল ম্যানেজারের চাইতেও কত সুখী এরা। কি কন্টেন্টমেন্ট! আর সাধারণ মানুষের এই যে সন্তোষ, ভারতবর্ষের আইডিয়াল হচ্ছে ঠিক এইটাই। আজ যারা এদের খেপিয়ে তোলে তারা শুধু নিজেদের পলিটিক্যাল অ্যাম্বিশনটাকেই ফুলফিল করতে চায়। যে অভাব এদের কোনো দিনই নেই, কৃত্রিমভাবে তাকেই সৃষ্টি করে তারা।
আর ঘোষ মুখ ফিরিয়ে হাই তুললেন। সেই সঙ্গে ঈর্ষাতুর চোখে একবার তাকিয়ে দেখলেন মাইতির দিকে। মাইতি এবার সত্যিই নিথর ঘুমে তলিয়ে গেছেন। মুখটা একটু ফাঁক হয়ে আছে, ঘর ঘর করে চাপা আওয়াজ বেরিয়ে আসছে সেখান থেকে। ঘোষের মনে হলো একটা চিমটি কেটে মাইতিকে জাগিয়ে দেন তিনি। দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন, অথচ চ্যাটার্জির যত বক্তৃতা সমানে শুনতে হচ্ছে তাকেই। চ্যাটার্জি বললেন, দেশ গড়তে হবে, সকলকে নিতে হবে কর্তব্যের ভার। আজ যারা লিডার তারা একদিন কত স্যাক্রিফাইস করেছেন, কিন্তু শুধু তাদের ত্যাগেই তো চলবে না। আজ দেশের সব মানুষকে ত্যাগ শিখতে হবে কর্তব্য। ঘোষ হঠাৎ উফ করে উঠলেন, ভুরু কোচকালেন চ্যাটার্জি। কি হলো রে, ছাড় পোকা নাকি? না হুজুর, খটমল নেই। নির্বাক হাজারির এতক্ষণে ত্রস্ত্র কৈফিয়ত একটা। খটমল ছাড়া তোমাদের খাটিয়া আর কলের জল ছাড়া কলকাতার গোয়ালার দুধ, দুই অ্যাবসার্ড। ঘোষ গজগজ করে উঠলেন। ঘোষকে সত্যি ছাড়পোকা কামড়ায়নি, কিন্তু সরব স্বগক্তির ত্রুটিটা এইভাবে ছাড়া ঢাকবার কোনো উপায় ছিল না। চ্যাটার্জি থামবার পাত্র নন, আবার আরম্ভ করলেন। 200 বছরের একটা পরাধীন জাতকে রাতারাতি ঘুম থেকে জাগানো যায় না। প্রত্যেকে যদি ত্যাগ করতে পারে, কর্তব্য যদি। এবারেও শেষ করতে পারলেন না। লেভেল ক্রসিংয়ের ঠিক পেছনেই 7-8টা শেয়াল একসঙ্গে ডেকে উঠল। পাহাড়ের মাথার উপর দিয়ে শাল পলাশের বন কাঁপিয়ে হু হু করে ছুটে এলো উত্তরের হাওয়া। ভেজানো দরজাটা খুলে গেল এক ঝটকায়। ঠান্ডা বাতাসের ঝাপটায় ঘুমন্ত মিস্টার মাইটি শেষ পর্যন্ত চোখ মেলে ধরফর করে উঠে বসলেন। ঘোষ প্রায় আর্তনাদ করে উঠল। বাপরে, নর্থ পোলে এসে পড়েছে নাকি? কি যেন নাম তোমার? ও হে হাজারি, দরজাটা ভালো করে বন্ধ করে দাও না। না না, খোলা থাক খানিকটা। চ্যাটার্জি কোটের কলারটা তুলে দিয়ে বললেন, ধোঁয়া দেখছো না ঘরে? গ্যাস পয়জনিং হয়ে মরবো না কি শেষে? তাও বটে। একটু চুপ করে থেকে ঘোষ বললেন, আর তো পারা যায় না, নিয়ে আসবো ব্যাগটা। চ্যাটার্জি একবার আর চোখে তাকালেন হাজারির দিকে। ঘুমে আর ঠান্ডায় অদ্ভুত রকম কুণ্ডুলি পাকিয়ে বসে আছে হাজারি। বললেন, আমিও সেই কথাই বলতে যাচ্ছিলাম, তবে কিনা আমরা পাবলিক ম্যান, আমাদের কর্তব্য হলো লোকের কাছে সবসময় নিজেদের ডিগনিটি বাঁচিয়ে চলা। এই লোকটার সামনে। ঘোষ মুখ বেঁকালেন, ইংরাজিতে বললেন, এর জন্য ভাবতে হবে না, এরা আমাদের চাইতে এসবের মর্ম অনেক ভালো বোঝে। একেও একটু গরম করে দেওয়া যাক, খুশিই হবে। ঘোষ উঠে দাঁড়াতে হাজারিও দাঁড়িয়ে পড়ল। হায়, মিথ্যে আশা। ঘোষ বেরিয়ে গেলেন। নির্বিকারভাবে নেভা চুরুটে আগুন ধরালেন চ্যাটার্জি। মাইতি ঘুমোতে লাগলেন এক মনে। দেশে টেশে যাও না হাজারি? যাই হুজুর, 2-4 बरस में एक दफे। চাষবাস আছে? এক মুহূর্তে হাজারির মন দূরে চলে গেল। চাষবাস ছিল বইকি এক সময়। রহরের ক্ষেত ছিল, ছোট একটা ফলের বাগিচা ছিল, একটা তালাও ছিল, কিন্তু সেসব কোথায় গেল তার খবর জানতো না তার বাপ। যে চোখে ভালো দেখতে না পেয়ে সাদা কাগজে টিপসই দিয়েছিল, তার জালে জমিদার ব্রিজনন্দন চৌধুরী, যার বাড়িতে বহুত ভারী ভারী আদমি পাটনা থেকে এসে খানাপিনা করে। চাষ একসময় ছিল হুজুর, এখন নেই। চাকরির লোভে সেসব বিসর্জন দিয়েছ? চ্যাটার্জির মুখে ক্ষোভের চিহ্ন। এই স্লেভ মেন্টালিটিটার জন্যই দেশটা উচ্ছন্নে গেল। মাটি যে সবচাইতে খাঁটি জিনিস, তোমাদের কে বোঝাবে সে কথা? আমরা কেবল বকেই মরি। ঘোষ একটা ছোট্ট ট্রাভেলিং ব্যাগ নিয়ে ফিরে এলেন। জাগাবো মাইতিকে? কি হবে জাগিয়ে, ওর চলে না। ব্যাগ খুলে বোতল গ্লাস বার করতে করতে মুখভঙ্গি করলেন ঘোষ। এদিকে রাইট অ্যান্ড লেফট ঘুষ খাচ্ছে,
আর একটুখানি এসব ঠোঁটে ছোঁয়ালেই ক্যারেক্টার নষ্ট হয়। হিপোক্রিট। সোডা খোলবার আওয়াজে একটুখানি নড়ে উঠলেন মাইতি। মুখটা কপ করে বন্ধ হয়ে গেল। পাছে ঘুমের ঘোরে তার খোলা মুখে খানিকটা ঢেলে দেওয়া হয়, সেই ভয়ই যেন সতর্ক হয়ে গেলেন আগের থেকে। দুটি গ্লাসের তরল সোনালির ওপর সাদা ফেনা ঝকঝক করে উঠল হীরের মতো, আর চকচক করে উঠল হাজারির চোখ। এই শীত, এই জড়তা আর ওই গন্ধটা তাকেও চকিত করে তুলল। চ্যাটার্জি লক্ষ্য করেছিলেন, একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। এ চিজ মালুম হ্যাঁ হাজারি? মালুম আছে বই কি হাজারির, নইলে তার মতো গরিব করবার এক আধটা দিন খুশি হবে কি করে। তবে মাতোয়ালা নয় হাজারি। 9 মাসে 6 মাসে একটা আধটা হাটের দিন সামান্য হাড়িয়া মেলে আদিবাসীদের কাছ থেকে। বিনীত হাসিতে হাজারি মাথা নিচু করল, কিন্তু সঙ্গে সঙ্গেই তার জ্বলন্ত চোখ দুটো আবার উঠে এলো সোনালির ওপর হীরের ফেনা জমে ওঠা গ্লাসের দিকে। বড্ড জাড় পড়েছে আজ, বড় বেশি। চ্যাটার্জি বললেন, খাবে হাজারি? বুকের ভেতর ধক করে উঠল হাজারির। প্রাণপণে সামলাতে চাইল নিজেকে। না হুজুর। আপত্তি কেন হে? যা শীত, একটু তাজা হয়ে নাও না। ভয় নেই, আমরা তো রয়েছি। ডিউটি আছে হুজুর, একটু পরেই মেল ট্রেন পাস করাতে হবে। যেরকম কুকুরকুণ্ডলি পাকিয়েছ তাতে মেল ট্রেন পাস করাতে পারবে বলে তো ভরসা হয় না। আরে গিলে ফেলো এক চুমুক, গা গরম হয়ে যাবে। চ্যাটার্জির মুখে দেবদুর্লভ হাসি। স্নেহ, অনুকম্পা, বন্ধুত্ব কি নেই সেই হাসিতে। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্ষীণ গলায় হাজারি বলল, না হুজুর, সরকারি কাজ। ঘোষ ইংরাজিতে বললেন, ইনসিস্ট করছো কেন? না খায় বই গেল। গ্লাসে চুমুক দিয়ে চ্যাটার্জি জবাব দিলেন ইংরাজিতে, উইটনেস রাখতে চাই না, পার্টি করে ফেলতে চাই। বুঝতে পারছো না? আমাদের পজিশনের কথাটাও ভেবে দেখো। দ্যাটস রাইট। চ্যাটার্জির মুখে রং বদলেছে এর মধ্যেই। মেজাজ খুশি হয়ে উঠেছে আরও। এখন তিনি ধীরে ধীরে জনগণের সঙ্গে এক হয়ে যাচ্ছেন। ওই পেতলের গ্লাসটা বুঝি তোমার? ধরো। হুজুর, আমি বলছি তোমাকে। হাজারি আর একটু কাছে থাকলে চ্যাটার্জি হাত বাড়িয়ে বোধহয় তার গলা জড়িয়েই ধরতেন। আরে আভি জামানা বদল হো গয়া, আমরা সব ভাই ভাই, তোলো গেলাস। এবার শেষ বাধাটাও উবে গেল হাজারির। আর মনে পড়ল চ্যাটার্জি বলেছিলেন, ডিউটি নেহি কাটতা, সামসে গেট বন্ধ ইন্ত লাগাও। তোমার নকরি আমি না, হুকুম মানতেই হবে। কাঁপা হাতে গ্লাস তুলে বললে, হুজুর বহুত থোড়া। ঘোষ ইংরাজিতে বললেন, র রিয়াল স্কচ, ওল্ড স্মাকলার। দ্যাটস রাইট, ওরা ওস্তাদ লোক। অ্যাবসলিউট অ্যালকোহলের 1 গ্যালনেও ওদের কিছু হয় না। ঢালো। কিন্তু সাঁওতালি হাড়িয়া আর রিয়াল স্কচের তফাৎ জানা ছিল না গরিব হাজারির। এক চুমুকে সবটাই শেষ করতে গিয়ে বুক পর্যন্ত আগুন ধরে গেল। তারপর মনে হলো এইবারে উঠে দাঁড়িয়ে তার চিৎকার করে একখানা গান গাওয়া দরকার। শুনে হুজুরেরা খুশি হবেন। তারপর কখন ঘুমন্তপ্রায় মাইতিকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কখন খুশির ঝোঁকে হাওয়ার মতো ল্যান্ড রোভার উড়িয়ে বেরিয়ে গেছে ঘোষ, তার কোনো খবর হাজারি জানত না। হঠাৎ একটা বীভৎস বিকট আওয়াজে তার ঘোর কাটল। টলতে টলতে উঠে দাঁড়ালো সে। মেল ট্রেন ঠিকই বেরিয়ে গেছে। গাড়ির লাল আলো অনেক দূরে মিলিয়ে যাচ্ছে রক্তবিন্দুর মতো। শুধু লাইনের পাশে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে গরুর গাড়িটা। আহত বলদ দুটো গোঙাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। আর তার ঘুমের সুযোগে খোলা গেট পেয়ে যে লোকটা গাড়ি নিয়ে লাইনে উঠে এসেছিল, সে লোকটা টুকরো টুকরো হয়ে প্রায় 10-12 গজ পর্যন্ত ছড়িয়ে আছে শেষ রাতের ক্ষীণ চাঁদের আলোয়। লাইন স্লিপার নুরি রক্তে স্নান করছে।
চাকরি যাবেই, সে ভাবনায় নয়। খুনি। বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়তেই হাজারি টলতে টলতে সেই রক্তমাংস ছড়ানো লাইনের ওপরেই মুখ থুবড়ে পড়ে গেল। মার্ডার কেস হিস্ট্রিটা পড়ে বিখ্যাত গোয়েন্দা শ্যামল সেন ভাবতে লাগলেন, খুনে সব মৃত্যুর পরিণামই সত্য, কিন্তু এই ধরনের খুনিকে চিহ্নিত করা শক্ত। তবু কর্তব্য তো করতেই হবে, অন্তত একটা তদন্ত। বন্ধুরা, নারায়ণ গঙ্গোপাধ্যায় মানুষের মনস্তত্ত্বকে, মানুষের যে সামাজিক যে রীতিনীতি, চাল চলন, সব কিছুকেই ওলট পালট করে সাহিত্যের খাতায় পুরো দুমড়ে মুচড়ে রেখে দিয়েছেন। এর আগেও তোমাদেরকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টোপ গল্পটা আমি শুনিয়েছিলাম, আজ শোনালাম খুনি। টোপের গল্পের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই একবার শুনো। আজকের গল্পটাও কিন্তু আমাদের মনে একটা কোশ্চেন রেখে যায় যে আসল খুনি কে? হাজারি, না চ্যাটার্জি, না ঘোষ, না মাইতি? তোমরা কি মনে করো আসল খুনি কে? হয়তো তদন্তে হাজারির নামই উঠে আসবে, কারণ কাজটা তারই ছিল, সে সেখানে কর্মরত, সরকারি চাকরি। কিন্তু সে কিন্তু বলেছিল তার কাজ আছে, রাতে গাড়ি আসবে। তাকে জোর করা হয়েছিল যাতে সে তাদের সঙ্গে মদটুকু নিয়ে, সে যে মদ খেয়েছে পুরোটা যাতে ভুলে যায়। তার ফলে যারা তাকে মদ দিচ্ছে বা তার সামনে মদ খাচ্ছে তাদের স্ট্যাটাসটা যাতে না নষ্ট হয়। মানুষের সাইকোলজিক্যাল যে পোর্শন, মানুষের যে মানে রুচি বৃত্তি, সেই জায়গাকে লেখক যেন একটা আলাদা স্তরেই নিয়ে গেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সবসময় অনেকটা সাইকোলজিক্যাল হয়ে থাকে। এই গল্পটাও তোমাদেরকে ঠিক কতটা নাড়া দিল তা কমেন্টে জানিও। প্রথমবার এসে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।